আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বাড়ানোর ঘোষণা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। এরপর জানাবো সিরিয়ার 36 সেনা নিহত ইসরায়েলি হামলায়। জানিয়ে দেব 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়বে 56টি। এরপর জানাবো সত্যি কি মার্কিন মুসলিমদের কষ্ট বোঝেন প্রেসিডেন্ট বাইডেন। আরো জানাবো শ্রীলঙ্কায় ইসলাম অবমাননা করায় বৌদ্ধ ভিক্ষুক জেলে। এবং সর্বশেষ জানিয়ে দেব ছিনতাই হওয়া ইরানি জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহ যোদ্ধাদেরকে নিশ্চিহ্ন করতে চায়। প্রকৃতপক্ষে হিজবুল্লাহ এবং হামাস ফিলিস্তিন স্বাধীন করার জন্য দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। তারা আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে যুদ্ধে নেমেছে। কোনোভাবেই তারা থামবে না ফিলিস্তিন স্বাধীন হওয়ার আগ পর্যন্ত। আর এতে ধূলিসাৎ হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। যুদ্ধে অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান বাড়াবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। সিরিয়া ও লেবাননে হামলা চালানোর কয়েক ঘন্টা পর এই ঘোষণা দিলেন তিনি। এদিকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 32,623 জনে দাঁড়িয়েছে, খবর আল জাজিরা। ইয়োব গ্যালান্ট বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বাড়াবে। বৈরুত, দামেস্ক এবং আরও দূরে যেখানে সংগঠনটি তার কার্যক্রম পরিচালনা করবে, আমরা সেখানেই পৌঁছাবো। এদিকে গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একটি স্পোর্টস সেন্টারে হামলা চালিয়ে 15 জনকে হত্যা করে ইসরায়েল। এই কেন্দ্রটিতে প্রায় শতাধিক যুদ্ধ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় সংস্থাটির 26 জন কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে 15 জন সক্রিয়ভাবে চিকিৎসা দায়িত্ব পালন করার সময় ইসরায়েলি হামলার শিকার হয়েছিলেন। এদিকে সমালোচনা করলেও ইসরায়েলকে বিলিয়ন ডলারের বোমা ও যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 32,623 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত 75,092 জন। প্রসঙ্গত, গত 7 অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরায়েলে হামলা চালায়। এতে করে অন্তত 1,200 ইসরায়েলি নিহত হয়। এছাড়া 253 জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন। সিরিয়ার সেনা নিহত ইসরায়েলি হামলায়। সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি হামলায় 40 জনেরও বেশি নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, হামলায় নিহতদের মধ্যে লেবানন ভিত্তিক শিয়া মতাবলম্বী হিজবুল্লাহ বাহিনী এবং সিরিয়ার সরকারি বাহিনীর সেনারা রয়েছেন। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বেশ কয়েকবার সিরিয়ায় এ ধরনের হামলা হয়েছে, তবে সর্বশেষ হামলাটি সবচেয়ে প্রাণঘাতী। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়াম অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ায় হিজবুল্লাহর অস্ত্রাগারে আঘাত করেছে। এতে 42 জনের মতো নিহত হয়েছেন। গত শুক্রবার এ বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার ঘটনাস্থল আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় জিবরিন উপশহর। জায়গাটি আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। এছাড়া এই জায়গার কাছে একটি সামরিক স্থাপনা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় 36 জন সিরীয় সেনা এবং 6 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। এতে আহত হন কয়েক ডজন। এ ঘটনা নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি। তবে এ ধরনের আক্রমণ চালানোর পর সাধারণত ইসরায়েল স্বীকার করে না। একক হামলার সবচেয়ে প্রাণঘাতী ইসরায়েলি হামলার ঘটনা এটি। এতে হিজবুল্লাহর স্থানীয় পর্যায়ের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গত নভেম্বরে ইসরায়েলি হামলায় এ কমান্ডারের আরেক ভাইও নিহত হন। হিজবুল্লাহ জানিয়েছে, সিরিয়ার আল সাপেরা এলাকার আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতেও ইসরায়েল হামলা চালিয়েছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে পশ্চিম আলেপ্পোর কাফর চৌন এলাকায়ও। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত বৃহস্পতিবার আলেপ্পোর দক্ষিণ পূর্বের কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেসামরিক সহ সেনারা নিহত হয়েছেন। বিমান হামলার সময় ইদলিব ও আলেপ্পোর প্রত্যন্ত এলাকা থেকে ড্রোন হামলা হয়। ড্রোন হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর ভূমিকা রয়েছে। আরব বসন্তের প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ ও জন অসন্তোষের ধারাবাহিকতায় 2011 সালে শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ। ওই সময় থেকে সিরিয়ার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তেল আবিব মনে করে হিজবুল্লাহর যাবতীয় সরবরাহ পৌঁছানোর পথ সিরিয়া হয়ে লেবানন পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে সিরিয়ার সরকারকে টিকিয়ে রাখতে বাহিনীর হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। সেখানে আসাদ বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে হিজবুল্লাহর সক্রিয়তা রয়েছে। 2030 বিশ্বব্যাপী পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়বে 56টি। 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়বে 56টি। এই পারমাণবিক চুল্লি বর্তমানে 12টি দেশে নির্মাণাধীন রয়েছে বলে একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের প্রকাশিত প্রতিবেদন থেকে আনাদোলু এজেন্সির সংকলিত তথ্য অনুযায়ী নতুন চুল্লিগুলোর ইনস্টলেশন ক্ষমতা হবে মোট 62,300 মেগাওয়াট। খবর ইএনই সাপাক। বর্তমানে 30টিরও বেশি দেশে মোট 440টি পারমাণবিক চুল্লি রয়েছে, যা বিশ্বের 10% বিদ্যুতের চাহিদা পূরণ করে। চলতি বছর ভারত, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের 3টি চুল্লি বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত ছিল। এদিকে মিশর, চীন এবং রাশিয়ায় 3টি চুল্লি নির্মাণ শুরু হয়েছে, যদিও বছরের শুরুতে রাশিয়ায় একটি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। আনাদোলু এজেন্সি আরও জানিয়েছে 12টি চুল্লি স্থাপনের কাজ চলতি বছর শেষ হবে এবং 8টি চুল্লি 2025 সালে পরিষেবা খাতে রাখা হবে। 2026 সালে মোট 10টি চুল্লি চালু করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছে তুরস্কের এ সংবাদ সংস্থা। আরও 11টি চুল্লি 2027 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। বর্তমানে নির্মাণাধীন 7টি চুল্লি 2028 সালে বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হবে। এছাড়া 3টি চুল্লির কাজ 2029 সাল এবং 5টি চুল্লির কাজ 2030-এ সম্পন্ন হবে। চীন এ পর্যন্ত মোট 27টি পারমাণবিক চুল্লি নির্মাণ করছে। বর্তমানে দেশটি 30,943 মেগাওয়াট সহ নির্মাণাধীন চুল্লির ক্ষমতায় বিশ্বের প্রথম স্থানে রয়েছে। 7টি চুল্লি ব্যবহার করে নির্মাণাধীন 5,900 মেগাওয়াটেরও অনেক কম ক্ষমতা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তুরস্ক ও মিশরে রয়েছে 4,800 মেগাওয়াট। রাশিয়া মোট 4,010 মেগাওয়াট সক্ষমতার 4টি চুল্লি নির্মাণ করছে। যুক্তরাজ্যে রয়েছে মোট 3,440 মেগাওয়াট সক্ষমতা সম্পন্ন 2টি চুল্লি। সত্যি মুসলিমদের কষ্ট বোঝেন বাইডেন? টানা প্রায় 6 মাস ফিলিস্তিনের গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে আমেরিকা। তারপরও ইসরায়েলি হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় মার্কিন মুসলিমরা যে খুবই মনোকষ্ট রয়েছেন তা বোঝেন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর 2021 সালে এপ্রিল মাসকে আরব আমেরিকার হেরিটেজ মান্থ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, আর দুদিন পরেই শুরু হচ্ছে এপ্রিল মাস। দরজায় কড়া নাড়তে থাকা আরব আমেরিকান হেরিটেজ মান্থকে সম্মান জানিয়ে শুক্রবার এক লিখিত বিবৃতিতে বাইডেন বলেন, গাজায় চরম মানবিক বিপর্যয় চলছে। প্রতিদিন শত শত বেসামরিক মানুষ সেখানে নিহত হওয়া এবং সহিংসতার জেরে মার্কিন মুসলিমরা যে নিদারুণ মানসিক কষ্টে আছেন তা আমরা বুঝতে পারি। ব্যক্তিগতভাবে আমি নিজেও এ ইস্যুতে মানসিকভাবে বিধ্বস্ত। তবে মার্কিন প্রেসিডেন্ট বিবৃতিতে এমন দাবি করলেও যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাইডেন এই বার্তা দেওয়ার কয়েক ঘন্টা মধ্যে ইসরায়েলের কাছে বোমা ও যুদ্ধ বিমান বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাইডেন প্রশাসন। চুক্তিতে যত সংখ্যক বোমা ও যুদ্ধ বিমানের উল্লেখ রয়েছে বর্তমান বাজারে সে সময়ের দাম $100 কোটি উপরে। প্রসঙ্গত, ইসরায়েলের সবচেয়ে পুরনো, বিশ্বস্ত ও প্রভাবশালী মিত্র যুক্তরাষ্ট্র 1948 সালে প্রতিষ্ঠার পর বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটিকে আর্থিক, সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। সেই ধারাবাহিকতায় গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমরাস্ত্র ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি এ পর্যন্ত জাতিসংঘে গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত যত প্রস্তাব উঠেছে সেগুলোর মধ্যে সর্বশেষ প্রস্তাবটি ব্যতীত বাকি সবগুলো ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বাতিল করেছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও দিন দিন তীব্র হয়ে উঠেছে গাজায় যুদ্ধবিরতির দাবি। বাইডেন প্রশাসনের উপর দেশটির মুসলিম সম্প্রদায়ের লোকজন যে ক্ষুব্ধ, হতাশ তা প্রকাশ্যেই বলেছেন মার্কিন মুসলিম নেতারা। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জনসংযোগ ও তহবিল সংগ্রহের কাজও শুরু করেছেন তিনি। তবে এ সংক্রান্ত তার প্রতিটি সমাবেশে গাজায় যুদ্ধবিরতি দাবিতে স্লোগান দিচ্ছেন মার্কিন মুসলিম ও ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। সূত্র রয়টার্স। শ্রীলঙ্কা ইসলাম অবমাননা করায় বৌদ্ধ ভিক্ষুর জেল। শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর দায়ে
প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাত্তে জ্ঞানসারাকে 4 বছরের কঠোর শ্রমের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। খবর বার্তা সংস্থা এপির। গত বৃহস্পতিবার কলম্বো হাইকোর্ট বলছে, গালাগোদান্ত জ্ঞানসারা 2016 সালে একটি সংবাদ সম্মেলনে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মুসলিম জনগোষ্ঠীকে আঘাত করেছেন। আদালত বলেছে, বৌদ্ধ ভিক্ষুকে 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ রুপি জরিমানা করা হয়েছে। সাজা শুরু করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে জ্ঞানসারার বিরুদ্ধে। দেশটির মোট জনসংখ্যার প্রায় 2,20 লাখ, সেখানে মোট জনসংখ্যার প্রায় 10% মুসলিম। মায়ানমারের চরমপন্থী বৌদ্ধ ভিক্ষু উইরাথুর সাথে কালাগোদাত্তে জ্ঞানসারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উইরাথুর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে তিনি বিভিন্ন সময় দেওয়া বক্তব্যে মায়ানমারের মুসলিম জনগোষ্ঠীর উপর নিপীড়নকে সমর্থন করেছেন। ছিনতাই জাহাজ উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী গতকাল শুক্রবার ছিনতাই করা ইরানি মাছ ধরার জাহাজ এবং 23 পাকিস্তানি ক্রুকে উদ্ধার করেছে বলে দাবি করেছে পিটিআই। সমুদ্রে জলদস্যু বিরোধী অভিযানে একটি বিরোধী অংশ 12 ঘন্টারও বেশি তীব্র জবরদস্তিমূলক কৌশলগত পদক্ষেপের পর 23 জন পাকিস্তানি ক্রু সহ ইরানি জাহাজটিকে উদ্ধার করা হয়। কর্মকর্তারা এ খবর জানিয়েছে। নৌবাহিনীর মুখপাত্রের শেয়ার করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় নৌ বিশেষজ্ঞ দলগুলো বর্তমানে মাছ ধরার জাহাজের পুঙ্খানুপুঙ্খ স্যানিটাইজেশন এবং সামুদ্রিক আইনের মাধ্যমে যাতে মাছ ধরার জাহাজকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য একটি নিরাপদ এলাকায় নিয়ে যায়। শুক্রবার গভীর সন্ধ্যায় ভারতীয় নৌবাহিনী জানায়, তারা ছিনতাই করা মাছ ধরার জাহাজটি উদ্ধারের জন্য একটি অভিযানে নেমেছিল। 9 জন সশস্ত্র জলদস্যু জাহাজটি এবং এর 23 ক্রু সহ গভীর সমুদ্রে চলাচল করছিল। বৃহস্পতিবার নৌবাহিনী জানিয়েছে, ছিনতাই হওয়া জাহাজটি আটক করা হয়েছে। এতে বলা হয়েছে, আইএনএস সুমেধা শুক্রবার ভোররাতে এমভি আল কাম্বার এবং পরবর্তীতে গাইডেড ক্ষেপণাস্ত্র ফ্রিগেট আইএনএস ত্রিশূলের সাথে যোগ দেয়। ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, দীর্ঘ 12 ঘন্টার বেশি তীব্র জোরপূর্বক কৌশলগত পদক্ষেপের পর ছিনতাই হওয়া মাছ ধরার জাহাজে থাকা জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। পাকিস্তানি 23 জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সূত্র ভাষ্য।